সুপ্রভাত বন্ধুরা, আজ 29 এপ্রিল বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: বাংলাদেশের পারমাণবিক জ্বালানি কেন্দ্রের উদ্বোধন, সহায়তা রাশিয়ার। বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক জ্বালানি প্রযুক্তি ব্যবহার শুরু করল বাংলাদেশ। বাংলাদেশের পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে দেশের জ্বালানি ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। মঙ্গলবার 28 এপ্রিল রূপপুরে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহমুদ আনাম। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোস্টামের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহমুদ আনাম বলেন, আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের এক নতুন যুগে পদার্পণ করল। এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এটি আমাদের আত্মনির্ভরতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়নের প্রতীক। ইন্দোনেশিয়ার দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 14 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন অন্তত 84 জন। সোমবার রাতে জাকার্তার কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি জাকার্তা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে বেকাশি তিমুর স্টেশনের কাছে ঘটেছে। জানা গেছে, একটি যাত্রীবাহী ট্রেন রেল লাইনে দাঁড়িয়ে থাকার সময় একই লাইনে দ্রুত গতিতে আরেকটি দূরপাল্লার ট্রেন চলে আসে। দুটি ট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বেশ কয়েকটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধার কাজ শুরু করেছেন। প্রশাসন, সেনাবাহিনী উদ্ধার কাজে নামে। মাসখানেকের বিরতির পরে আবার অশান্ত হয়ে উঠল পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। অন্তর্বর্তী সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক ফৌজ সীমান্তে গোলাবর্ষণ শুরু করেছে বলে মঙ্গলবার অভিযোগ তুলেছে আফগানিস্তানের শাসক তালিবান। তাদের অভিযোগ, পাক সেনার গোলাবর্ষণে সীমান্তবর্তী কুনার বিশ্ববিদ্যালয়ের 7 জন পড়ুয়া ও শিক্ষক নিহত হয়েছেন। পাক ফৌজ গোলাবর্ষণের অভিযোগ সম্পর্কে সরাসরি কিছু না বললেও তাদের দাবি, তালিবানের হামলায় খাইবার পাখতুনখোয়া প্রদেশ 3 সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। লস্কর জঙ্গি সংগঠনের প্রধান হাফিজ সঈদ ঘনিষ্ঠ আরও এক জঙ্গিকে গুলি করে খুন করলেন অজ্ঞাত পরিচয়েরা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় রবিবার তাকে গুলি করে খুন করা হয়েছে বলে সেদেশের পুলিশ জানিয়েছে। নিহত ওই জঙ্গির নাম শেখ ইউসুফ আফ্রিদি। যুদ্ধবিধ্বস্ত গাজার একাংশ এবং পশ্চিম এশিয়া আর এক প্যালেস্তাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাংকে স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থার নির্বাচন হলো প্রায় 2 দশক পরে, আর তাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে চলেছেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের দল। সন্ত্রাসের আগুনে পুড়ছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। এবার রাতের অন্ধকারে এক খ্রিস্টান অধ্যুষিত গ্রামকে নিশানা করল জঙ্গিরা। ঘুমন্ত গ্রামবাসীদের লক্ষ্য করে চলল গুলি বৃষ্টি। ভয়াবহ এই ঘটনায় অন্তত 29 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার রাতে এই হামলা চলে নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের গুয়ায়েকু গ্রামে। সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। আসছি দেশের খবরে। নরেন্দ্র মোদীর শাসনে ন্যূনতম মজুরি পাচ্ছেন না শ্রমিকেরা। বহু রাজ্যে 10 বছর ধরে ন্যূনতম মজুরি সংশোধন করাই হয়নি। উল্টে শ্রমিক অসন্তোষে পড়ছে পুলিশের লাঠি। হয়নি কৃষি ফসল ন্যূনতম কেনার আইন। বৃহত্তর আন্দোলনে নামতে 13 মে যৌথ বৈঠকে বসছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং সংযুক্ত কিষাণ মোর্চা। মঙ্গলবার যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব মে দিনের মিছিলে শ্রমিক কৃষক মিছিল করার আহ্বান জানিয়েছেন। বিহারের বারৌনি থেকে উত্তরপ্রদেশের নয়ডা বা হরিয়ানার মানেসরের শিল্পাঞ্চলে জোরালো শ্রমিক আন্দোলন দেখেছে সারা দেশ। বাড়ছে জিনিসের দাম। স্থায়ী শ্রমিকের মর্যাদা না দিয়ে দেশময় কারখানায় অস্থায়ী করে রেখে শ্রমিকদের দিয়ে কাজ চালানো হচ্ছে। এদের বড় অংশ পরিযায়ী শ্রমিক। শ্রমিক কৃষকদের দাবি, আন্দোলনরত শ্রমিকদের বিনা বিচারে আটক করা হয়েছে। মুক্তি দিতে হবে তাদের সকলকে। বেআইনি পদ্ধতিতে গৃহবন্দী করে রাখা যাবে না। কাজের জায়গায় সুরক্ষার বন্দোবস্ত করতে হবে। 2015-র পর থেকে দেশে শ্রম সম্মেলন হয়নি, ডাকতে হবে সম্মেলন। বিবৃতিতে দাবি, ফসলের ন্যূনতম দামের আইন পাশ করতে হবে কেন্দ্রের সরকারকে। শস্যহানিতে ক্ষতিপূরণের গ্যারান্টি দিতে
হবে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে কৃষি বাজার আমেরিকার কর্পোরেটদের জন্য খুলে দেওয়ার উদ্যোগ বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গের সিআইটিইউ বরাবরই বলেছে, এ রাজ্যে তৃণমূল সরকারও ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করছে না দীর্ঘদিন। কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছে শ্রমিকেরা। জাতীয় স্তরে যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে কর্পোরেটের মুনাফা রক্ষার জন্য চলছে বিভিন্ন সরকার। এই নীতির বিরুদ্ধেই শ্রমিক কৃষক ঐক্য মজবুত করেই লড়াই জোরালো করতে হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাম্প্রতিক বক্তব্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। গত 28 এপ্রিল 2026 তারিখে বিশকেকে আয়োজিত এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে তিনি অত্যন্ত কড়া ভাষায় সন্ত্রাসবাদের মদতদাতাদের সতর্ক করেছেন। রাজনাথ সিং স্পষ্টভাবে জানিয়েছেন যে অপারেশন সিঁদুর ভারতের এই দৃঢ় সংকল্পেরই প্রমাণ যে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলগুলি এখন আর শাস্তির আওতার বাইরে নয়। নাম না করে পাকিস্তানকে বিধে তিনি বলেন, রাষ্ট্রীয় মদতপুষ্ট আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ একটি দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। সন্ত্রাসবাদ দমনে কোনো দেশেরই দ্বৈত নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড থাকা উচিত নয়। তিনি এসিও সদস্য দেশগুলিকে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল নির্মূল করতে এবং সন্ত্রাসবাদের কোনো অজুহাত বা রাজনৈতিক ব্যতিক্রম না রাখার আহ্বান জানান। টাকা পেতে কবর থেকে দিদির দেহ তুলে ব্যাংকে হাজির ভাই, কেওনঝড়ে চাঞ্চল্য। ব্যাংকে গচ্ছিত টাকা তুলতে না পেরে মৃত দিদির কঙ্কাল কবর থেকে তুলে সোজা ব্যাংকে হাজির হলেন তার ভাই। গত 27 এপ্রিল মালিপোষি এলাকায় ওড়িশা গ্রাম্য ব্যাংকের শাখায় এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেওনঝড়ের দিয়ানালি গ্রামের বাসিন্দা কালরা মুন্ডা গত জানুয়ারি মাসে মারা যান। তিনি অবিবাহিত ছিলেন এবং ছাগল বিক্রি করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 20,000 টাকা জমিয়েছিলেন। তার মৃত্যুর পর একমাত্র উত্তরাধিকারী হিসেবে তার ভাই জিতু মুন্ডা ওই টাকা তুলতে ব্যাংকে যান। জিতু মুন্ডা দিদির পাসবই নিয়ে বারবার ব্যাংকে গেলেও কর্তৃপক্ষ তাকে টাকা দিতে অস্বীকার করে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি তারা কেবল প্রয়োজনীয় নথি ও ডেথ সার্টিফিকেট চেয়েছিলেন, যা জিতুর কাছে ছিল না। হতাশা ও দরিদ্রের তাড়নায় জিতু গত সোমবার দিদির কবর খুঁড়ে পচে যাওয়া দেহ ও কঙ্কালটি একটি বস্তায় ভরে প্রায় 3 কিলোমিটার পথ হেঁটে ব্যাংকে নিয়ে আসেন। ব্যাংকের ভেতরে ওই কঙ্কাল বের করতে গ্রাহক ও কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মালিপোষি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে জিতু যাতে দ্রুত ওই টাকা পান তার জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্র তৈরি করে দেওয়া হবে। এই ঘটনাটি গ্রামীণ এলাকার মানুষের আইনি অজ্ঞতা এবং দারিদ্রতার এক করুণ ছবি ফুটিয়ে তুলেছে। জামিয়ায় আরএসএসের অনুষ্ঠান ঘিরে তীব্র বিক্ষোভ ও সংঘর্ষ। মঙ্গলবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে আরএসএসের শতবর্ষ উপলক্ষে আয়োজিত যুব কুম্ভ নামক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও আইসার নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী ওই অনুষ্ঠানের বিরোধিতা করে ক্যাম্পাসে জড়ো হন। তাদের দাবি, সংখ্যালঘু প্রধান একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি প্ররোচনা। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় চত্বরে বিপুল সংখ্যক দিল্লি পুলিশ, সিআরপিএফ এবং দ্রুত অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, অনুষ্ঠানস্থল থেকে জোরপূর্বক সরানোর সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সাথে তাদের ধস্তাধস্তি হয়, যার ফলে অন্তত 50 জন শিক্ষার্থী আহত হয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের গেরুয়াকরণ প্রত্যাখ্যান করুন লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ক্যাম্পাস জুড়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই অনুষ্ঠানটির অনুমতি দেওয়া হয়েছিল। কোনো সংঘর্ষ বা আহতের ঘটনা তারা অস্বীকার করেছে। বর্তমানে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। রাজধানীকে রক্তাক্ত করার ষড়যন্ত্র, দিল্লিতে জঙ্গি হামলা ছক বানচাল করলেন গোয়েন্দারা। মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, যা বড় ধরনের হামলার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে অনুমান করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 9 জন অপারেটিভের কাছ থেকে মোট 18টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গোয়েন্দাদের অনুমান, এই অস্ত্রগুলি বিহারের মুঙ্গের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।
এখন রাজ্যের খবর। ভারতীয় ন্যায় সংহিতা জনপ্রতিনিধিত্ব আইন বা অন্য কোনো আইনে অপরাধমূলক কাজে অভিযুক্ত হলে পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা নিতে পারবে। সতর্কতামূলক গ্রেপ্তারির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন অনুযায়ী আটক করতে পারবে প্রশাসন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে নির্বাচনের আগে আটক করা সংক্রান্ত একটি মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টে তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ ব্যানার্জি প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে সতর্কতামূলক গ্রেপ্তারি সংক্রান্ত একটি আবেদন দায়ের করেন। আবেদনে বলা হয় যে হাইকোর্টের আগের নির্দেশকে অমান্য করে 350 জনের তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছে। গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে নিযুক্ত নির্বাচন কমিশনার পুলিশ পর্যবেক্ষকের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছিল। সংবাদ সংস্থা জানিয়েছে যে এদিন কল্যাণ ব্যানার্জির তরফে দায়ের আবেদনে বলা হয় কমিশন হাইকোর্টের নির্দেশকে অমান্য করছে। আবেদন গ্রহণ করা হলেও এদিন কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলেছে নির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আগের নির্দেশ কোনো বাধা নয়। বুধবার দ্বিতীয় দফার নির্বাচন দক্ষিণবঙ্গের মোট 7 জেলার 142 আসনে ভোট গ্রহণ। প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন। ইতিমধ্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপও। অন্যদিকে অশান্তি এড়াতে সিল করে দেওয়া হলো ভারত বাংলাদেশ সীমান্তও। প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে সীমান্ত বাণিজ্য। বন্দর সূত্রে জানা গিয়েছে বুধবার রাত পর্যন্ত সীমান্ত বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা সহ কয়েকটি জেলায় শহরাঞ্চলের অত্যন্ত বেশি রকমের অত্যন্ত স্পর্শকাতর বুথগুলিতে ভোটার বুথে আসতে গিয়ে কি বাধার মুখে পড়ছেন, কেউ বা কারা কি তাকে বাধা দিচ্ছে, নজর রাখতে তৃতীয় নয়ন। বুথের 3 নম্বর ক্যামেরাটি বুথের বাইরে তো বটেই, বুথ সংলগ্ন রাস্তাতেও বসানো হতে পারে। রাজ্যের দ্বিতীয় দফার ভোটের আগের দিন নির্বাচন কমিশন সেই প্রস্তুতি নিতে শুরু করেছে। কমিশন সূত্রে খবর, অতীতে নানা ধরনের গোলমাল, রাজনৈতিক দ্বন্দ্ব, বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ কমিশনের পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষকদের অভিজ্ঞতার নিরিখে কোন বুথ কতটা স্পর্শকাতর তা খতিয়ে দেখে চিহ্নিত করা হয়। সেভাবে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর, অত্যন্ত স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করা হয়। মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটিতে পণ্ডিত মদনমোহন মালব্য ছাত্র আবাসন থেকে উদ্ধার হলো ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশনের ইঞ্জিনিয়ারিংয়ের 4র্থ বর্ষের ছাত্রের দেহ। মৃতের নাম সোহম হালদার। পরিবেশ ও বিজ্ঞান সংবাদ। বিশ্ব উষ্ণায়নের কবলে ভারত, 100 শহরের পরিসংখ্যান ঘিরে বিতর্ক ও জলসংকটের পূর্বাভাস। দেশজুড়ে চলা তীব্র তাপদাহের মধ্যে সম্প্রতি একটি রিপোর্ট দাবি করেছে যে বিশ্বের 100টি উষ্ণতম শহরের মধ্যে 98টি ভারতের। এই আকস্মিক বৃদ্ধি বিভিন্ন অঞ্চলে চলতে থাকা তাপপ্রবাহের তীব্রতাকে তুলে ধরেছে। তালিকার শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশের ওরছা, এর ঠিক পরেই রয়েছে উত্তরপ্রদেশের ঝাঁসি এবং ওড়িশার বালাঙ্গীর। যা বিশেষভাবে লক্ষণীয় তা হলো র্যাঙ্কিংয়ের এত ভারতীয় শহর। বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা 41 ডিগ্রি, 38 ডিগ্রি এবং 40 ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে, যা কিন্তু ক্রমবর্ধমান এই তাপমাত্রা শুধু ঋতুগত অস্বস্তি নয়, বরং জলবায়ুর ধরন এবং জনস্বাস্থ্যের প্রেক্ষাপটে এটি উদ্বেগের কারণও বটে। দীর্ঘ সময় ধরে এই ধরনের তাপের সংস্পর্শে থাকলে জলশূন্যতা, তাপজনিত অবসাদ এবং অন্যান্য গুরুতর সংকট ডেকে আনবে। তবে আবহাওয়া বিজ্ঞানীদের একাংশ এই তথ্যকে পদ্ধতিগত ত্রুটি বলে ভাবছেন। তাদের মতে অনেক দেশের তাপমাত্রা সঠিক সময়ে রেকর্ড না হওয়ায় তালিকার শীর্ষে ভারতের শহরগুলোকে বেশি দেখা যাচ্ছে। পরিসংখ্যান নিয়ে বিতর্ক থাকলেও জলসংকট নিয়ে উদ্বেগের মেঘ কাটছে না। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে হিমালয়ে তুষারপাত অস্বাভাবিক কমে যাওয়ায় নদীগুলিতে জলের প্রবাহ হ্রাস পাওয়ার আশঙ্কা প্রবল। গবেষকদের সতর্কবার্তা, অবিলম্বে পদক্ষেপ না নিলে এই দাবদাহ আগামী দিনে ভারতকে এক ভয়াবহ জল দেউলিয়া পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। শেষে খেলার খবর। আইএসএলে ওড়িশা এফসিকে 3-0 গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। পরিবর্তন হিসেবে নেমে জোড়া গোল করলেন ইউসেফ এজেজারি। অলিম্পিকে নিশ্চিত পদক হাতছাড়া হয়েছিল। রাজনীতিতে পা রেখেও সমালোচনার শিকার হয়েছেন সেই ভিনেস ফোগাট আবারও খবরের শিরোনামে। তারকা কুস্তিগিরের তোপ কুস্তির ম্যাটে তার প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে কুস্তি ফেডারেশন। ফলে এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে পারছেন না অলিম্পিক ফাইনালে ওঠা কুস্তিগির। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।